এই আফসানা, কোথায় রে? তরুণীর ডাক কানে শুনতে ঘর থেকে বেরিয়ে আসে আফসানা। তারা প্রতিদিন কুতকুত খেলার জন্য মাঠে যায়। আজ আফসানাকে দেখতে আসার কথা। তার মাথায় সে বিষয়ে কিছুই নেই। তরুণীর ডাক কানে আসতেই বেরিয়ে যায় বাড়ির উঠানে। আফসানা মেয়েটা বেশ লাজুক স্বভাবের, শান্তশিষ্ট, কিছুটা বোকাও। পড়াশোনায় আফসানার তেমন মনোযোগ নেই। তাই হয়তো তার বাবা রমিত সাহেব তার বিয়ের ব্যবস্থা করতে চাচ্ছেন। আফসানা মেয়েটা গুণের দিক থেকে শূন্য হলেও রূপে ছিল বেশ সুন্দরী। একদিন আফসানা তার স্কুলে ক্লাস করছিল। নাজমা ম্যাডাম আফসানাকে বলে উঠল, আফসানা, তুমি অনেক বিউটিফুল। আফসানা ভ্রু কুচকে তাকিয়ে রইল ম্যাডামের দিকে। তার মনে হলো তার মাথার উপর একটি প্লেন ক্র্যাশ করেছে। বিউটিফুল, এটার মানে আবার কি? সে তখন কিছুই বুঝল না, শুধু ম্যাডামের দিকে তাকিয়ে রইল। ক্লাস শেষ করে বাড়িতে গিয়ে তার বড় বোন রোমানাকে বলল, রুমু, ম্যাডাম আজ আমাকে কি বলল রে? ওই যে কি যেন একটা বিউটিফুল, এইটার মানে কি রে? রোমানা হা হা করে হেসে উঠল এবং বলল, আরে গাধা, বিউটিফুল মানে সুন্দর। ম্যাডাম তোকে সুন্দর বলছে। তাদের দু বোনের এই আনন্দময় মুহূর্ত দেখে বেশ মজা পাচ্ছিলেন রমিত সাহেব। আফসানারা 3 বোন এবং 2 ভাই, আফসানা, রুমি এবং মিথিলা। 3 জনের ভিতর রুমি সবার বড় এবং ভীষণ মেধাবী। রুমির এখন বিয়ে হয়ে গেছে এবং তার কোল জুড়ে খুব শীঘ্রই আসবে একজন নতুন মেহমান। আফতাবের বাইকের তেল শেষ। সে ডানে বামে তাকাচ্ছে আর বেশ বিরক্ত হচ্ছে। প্রথমবারের মতো আফতাব মেয়ে দেখতে যাচ্ছে। এ সময় সে তার বাইকের তেল শেষ হতে হলো। আফতাব বেশ বিরক্ত। সে রহিম মাস্টারকে বলল, মাস্টার, কন্ত কেমনটা লাগে? সুন্দর কাপড় গায়ে দিয়া বের হইলাম, মাইয়া দেখতে যাব। আকামটা কি হইল কন্ত মাস্টার? রহিম মাস্টার বললেন, আরে মেম্বার, এত অধৈর্য হইলে চলে? তুমি মিয়া এলাকার মেম্বার মানুষ, জেনে সবাই ভ্যান গাড়ি লইয়া যায় মাইয়া দেখতে, তুমি কিসের মোটর সাইকেল নিয়ে আইছো? তো তেল শেষ হইলে এখন করবাটা কি? ধৈর্য ধরো, সামনেই পাম পায়া যামনে। ছোটবেলা থেকেই লেখাপড়ায় আফতাবের কোনো মনোযোগ নেই। তার বাবা মালেক সাহেব তাকে বিভিন্ন স্কুল এবং মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করেন, কিন্তু তেমন কোনো সফলতা পাননি। এসএসসি পড়াশোনা শেষে আফতাবকে আর লেখাপড়া করানো যায়নি। কিন্তু আফতাব ছিলেন বেশ মেধাবী। ইঞ্জিনিয়ারিং না পড়েও ছোটখাটো ব্রিজ, কালভার্ট এগুলো দেখেই আফতাব বলে দিতে পারত কোন কালভার্টে কত টন রড এবং বস্তা, সিমেন্ট ইত্যাদি প্রয়োজন হবে। এই মেধাটাকে কাজে লাগিয়ে আফতাব জড়িয়ে যায় ব্রিজের কন্ট্রাক্টরের পেশায়। আশেপাশের বিভিন্ন ছোটখাটো কালভার্ট, ব্রিজ ইত্যাদি নির্মাণ করতে থাকে। আফতাবের ছোটবেলা থেকেই মোটর সাইকেলের প্রতি বেশ আকর্ষণ। বাংলাদেশে তখন তেমন কোনো মোটর সাইকেল ছিল না। শহরে যাই একটু ছিল, কিন্তু গ্রাম সাইডে মোটর সাইকেল থাকা মানেই ছিল মহান বিলাসিতা। সেই সময় এলাকার আলী চাচার একটি মোটর সাইকেল ছিল। আলী চাচার সাথে আফতাবের বেশ খাতির ছিল। একদিন সাহস করে আফতাব আলী চাচার থেকে তার চাবি নিয়ে বাইক স্টার্ট করে মনের আনন্দে আঁকাবাঁকা পথ পাড়ি দিতে থাকে আফতাব। ততদিন পর্যন্ত আফতাব শুধু বাইকের পিক আপ দেওয়ার বিষয়টাই জানত। তাই আঁকাবাঁকা পথে সোজা চলতে চলতে হঠাৎ সে নিজেকে একটি পুকুরে আবিষ্কার করে। একদিকে তার বাইক, অপরদিকে সে। যাই হোক, আফতাবের এখন অনেক টাকা। সে নিজের টাকা একটি মোটর সাইকেল ক্রয় করে নিয়েছে। সে সময় বাংলাদেশে হোন্ডা ব্র্যান্ডের হোন্ডা MTX মোটর সাইকেল মাত্র 3খানা আসে। সেখান থেকে একটি মোটর সাইকেল নিয়ে আফতাব বাংলাদেশ তাপিয়ে বেড়াচ্ছে। আফতাব আফসানাদের বাড়িতে ঢুকতেই লক্ষ্য করে রাস্তার দুপাশে মানুষজন মলমূত্র ত্যাগ করে রেখেছে। বিষয়টি দেখে আফতাবের বেশ অবাক লাগে। সে রহিম মাস্টারকে বলে, মাস্টার, কই বিয়া দিতে লই আইলেন? 2 পাশে তো মানুষজন তলায় রাখছে সবকিছু। হায় রে আফতাব মিয়া, যাইতাছ মেয়ে দেখতে, তুমি মানুষের তলানি দেখে কি করবা? রাস্তাটা তো অনেক লম্বা, তাই না?
তোমার হোর বাড়ির আশেপাশে তলানো না থাকলেই তো হইছে। আফসানাদের বাড়িতে পৌঁছে যায় আফতাব। বাড়িতে পৌঁছে মোটরসাইকেল রেখে বাড়ির উঠানে পা রাখে। তখনই তার চোখে পড়ে 14 বছরের এক মেয়ে কোমরে ওড়না বেঁধে কুতকুত খেলছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আফতাব। মায়াবী চোখ, মুখের সরলতা, শরীরের সরল অঙ্গভঙ্গি আফতাবকে প্রথম বারেই মুগ্ধ করে দেয়। আফতাব আফসানাদের ঘরে গিয়ে বসে। ছোট্ট একটি টিনের ঘর, এখনো পাকা করার সামর্থ্য হয়নি আফসানার বাবার। মেঝেতে বসলেন আফতাব এবং রহিম মাস্টার। শুরুতেই রমিত সাহেব জিজ্ঞেস করে উঠলেন, আফতাব বাজান, কেমন আছো? আমার একটু কই আসবা না? আমার মাইয়াডারে তৈরিও তো করতে পারলাম না। আফতাব সাথে সাথেই বলে উঠল, রমিত চাচা, আমার একটা কথা ছিল। কি কথা বলো বাজান? আসলে চাচা, আমি একটা মেয়েরে পছন্দ করে ফেলছি। বাড়িতে ঢোকার সময় উঠানে একটা মেয়েকে দেখলাম কুতকুত খেলতেছে। চাচা, ওই কুতকুতওয়ালিরই আমার লাগবে। অপর কক্ষে থাকা আফসানা, রমিত চাচা, আফসানার মা এবং রহিম মাস্টার সবাই হাহা করে হেসে উঠল। রহিম মাস্টার বলল, আরে আফতাব, ওই যে কুতকুতালির কথা কইতাছস না, ওই কুতকুতওয়ালিরই আমরা দেখতে আসছি। আফতাবের মনে তখন লাড্ডু ফুটে উঠল। যাক, যে কুতকুতওয়ালিরে দেখলাম তারেই তাইলে পাইতাছি। 1996 সালের সেপ্টেম্বরের 20 তারিখ। আজ আফসানার বিয়ে। 14 বছর বয়সী আফসানা উঠানে বসে হাড়ি পাতিল খেলার বদলে বিয়ের পিঁড়িতে বসছে। সে বুঝতেই পারছে না তার সাথে কি হচ্ছে। কেউ এসে তাকে চুড়ি পরাচ্ছে, কেউ এসে কানের দুল, কেউ এসে নাকফুল। আফসানা যেহেতু দেখতে অনেক ফর্সা, তাই তাকে তেমন ভারী মেকআপ দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। আফতাবের দেওয়া শাড়িটাতে বেশ সুন্দর লাগছে আফসানাকে। আফসানাকে দেখে তার ছোট বোন মিথিলা বলে উঠল, কিরে আপু, তোর জামাইয়ের দেওয়া শাড়িটা তোর এত মোটা মোটা লাগতেছে কেন? আফসানা বলল, ধুর শয়তান, এটা কি কাশিবুর গায়ে দেওয়া শাড়ি নি যে আমার হ্যাগো মতন চিকন লাগবো? এটা আমার জামাই ঢাকা থেকে আনছে লেহেঙ্গা শাড়ি, দেখোস না কেমন রানী রানী লাগতেছে। চলে আসলো বরপক্ষ। বাড়িতে ঢুকতেই ধরা হলো গেট। গেটের দেনা পাওনা শোধ করে আফতাব বসলো বিয়ের পিঁড়িতে। প্রায় 2 লক্ষ টাকা দেনমোহরে সম্পূর্ণ হলো আফতাবের বিবাহ বন্ধন। আফতাব যখন আফসানার সামনে গিয়ে বসে, অনেকেই দুষ্টুমি করে বলছিল, দেখ দেখ আফসানা, তুই একটা কালামানিক পাইছিস। আফতাবের গায়ের রং কিছুটা কালো ছিল, কিন্তু দেখতে বেশ স্মার্ট। বুঝতেই পারতেছেন, পুরো জেলায় একমাত্র সে সময় তার কাছেই মোটরসাইকেল আছে, তাই গায়ের রং দিয়ে কিছু আসে যায় না। বিবাহ শেষে শুরু হলো জম্পেশ খাওয়া দাওয়া। কি ছিল না আফসানার বিয়েতে! ইলিশ মাছ, পাঙাশ মাছ, চিংড়ি মাছ, গরু, মুরগি, খাসি, নানান আয়োজন। রমিজ সাহেব সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করেছে নিজের কন্যার বিয়েটাকে স্মরণীয় করে রাখার জন্য, তাই এই বিশাল আয়োজন। শুরু হয় বিবাহ বন্ধনের সবচাইতে বেদনাময় মুহূর্ত। মাত্র 14 বছর বয়সে রমিজ সাহেব তার মেয়েকে তুলে দিচ্ছেন আফতাবের হাতে। কি বলবেন কিছুই যেন বুঝে উঠতে পারছেন না। তিল তিল করে তিনি তার মেয়েটাকে বড় করেছেন। তিনি ভাবতেই পারছেন না তার মেয়ে আর তার বাড়ির উঠানে কুতকুত খেলবে না, আর তার কাছে টিফিনের টাকাও চাইবে না। কখনোই বলবে না, বাবা আসার সময় আমার জন্য কটকটি নিয়ে এসো। এসব ভাবতে ভাবতে রমিজ সাহেবের বুকটা ভারী হয়ে আসছিল। সে আফতাবকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমার ছোট্ট সোনামণিটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমি কখনোই ওর গায়ে হাত তুলিনি, ওর মনে কষ্ট দেইনি। তুমি ওকে আমার ভালোবাসার কমতি বুঝতে দিও না বাবা। বলতে বলতে হাউমাউ করে কেঁদে উঠলেন রমিজ সাহেব। আফসানার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল তার বিয়ে পালকিতে করে হবে। তাকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে। পালকির এক কোনায় আফসানা বসে থাকবে, চুপি চুপি বাইরে তাকাবে, লজ্জায় লাল হয়ে যাবে। কিন্তু নিয়তি আফসানার সঙ্গ দেয়নি। বিবাহ শেষে প্রথমে ভ্যানে করে একটু পথ পাড়ি দিতে হয়, যেহেতু মাটির রাস্তা। তখনও আফসানা ভাবছিল হয়তো পালকি দিয়েই তার বিয়েটা হবে, কিন্তু পরক্ষণেই দেখল তারা সবাই গিয়েছে তাদের বাড়ির পাশে ট্রলার ঘাটে। অর্থাৎ আফসানার বিয়ে আর পালকিতে হলো না,
তারা সবাই চড়ে বসলো ট্রলারে। গ্রাম বাংলার মেঠো পথ নদী পেরিয়ে আফসানা যেতে থাকে তার শ্বশুর বাড়ির দিকে, নতুন ঠিকানার খোঁজে। আফতাবের তখনও নিজস্ব কোনো ঘর নেই, এখনো সে তার বাবার ঘরেই থাকে। আফতাবের 4 ভাই 3 বোন, তার ভিতরে আফতাব 2 নাম্বার। বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে এবং আলাদা ছোট ঘরও আছে। মেজো ভাইয়ের এখনো বিয়ে হয়নি, সে বর্তমানে মালয়েশিয়াতে আছে। আর ছোট ভাই এখন রয়েছে আফতাবের বাবার ঘরে। আফতাবের বিয়ে করে আসাতে তার ছোট ভাই হারুনকে তার চিলেকোঠার রুমটি ছেড়ে দিতে হয়। সুন্দর করে চিলেকোঠার রুমে সাজানো হয় আফতাবের বাসর ঘর। মুখে খোমটা দিয়ে বসে আছে আফসানা, মাত্র 14 বছর বয়স। কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। যতটুকুই করছে তা সবটুকুই বইয়ে দেখা বিয়ের অনুষ্ঠানের গল্প থেকে। মাথায় খোমটা দিয়ে অপেক্ষা করতে করতে ছোট্ট আফসানা কখন যে ঘুমিয়ে গেছে তা সে নিজেও জানে না। সারাদিনের অক্লান্ত পরিশ্রম, জার্নির ক্লান্ত সব নির্বিশেষে আফতাব প্রবেশ করে তার বাসর ঘরে। যে দেখে কি অবস্থা, তার নববধূ আফসানা ঘুমে কাতর হয়ে আছে। সে আর আফসানার মায়াবী ঘুমটিকে ভাঙতে চায়নি। নিষ্পাপ আফসানার চেহারার দিকে পরম মমতার দৃষ্টিতে তাকিয়ে থাকে আফতাব। আফতাব আফসানার কপালে চুমু খায় এবং সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানায় তার কুতকুতওয়ালিকে তার করে দেওয়ার জন্য। আমেনা বেগমের ডাকে ঘুম ভাঙে আফসানার। চোখ খুলতে অবাক হয়ে যায়। প্রায় 10টা বেজে গেছে। যেখানে বাড়িতে থাকতে সকাল 7টা বাজে স্কুলে চলে যেত, আজ সেখানে 10টা বেজে গেছে। আমেনা বেগম আফসানাকে বলে, আফসানা, বেলা তো অনেক হয়েছে মা, যাও একটু রেডি হয়ে নাও, আজকে তোমাদের বাড়ির লোকজনেরা আসবে। আফসানা তড়িঘড়ি করে রেডি হয়ে যায়। সে বাড়ির উঠানে দেখে এক বিশাল আয়োজন। আফতাবও কম যান না। আফতাবের বাবা এলাকার একজন বড় গণ্যমান্য ব্যক্তি। তার ছেলের বিয়ে এমন হবে এটাই স্বাভাবিক। কিন্তু আফসানা তখনও জানতো না আফতাবের বাবার মতো আফতাবও এলাকার একজন মহান গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাড়ির উঠানে সবার উপস্থিতি পেলেও আফসানার হঠাৎ করেই রুমার কথা মনে পড়ল। আজকে রুমার ডেলিভারি হওয়ার কথা। তার বিয়েতে তার সকল বোন এবং ভাইয়েরা থাকলেও ছিল না রুমানা। সে ঢাকায় হসপিটালে অপেক্ষা করছে নিজের সন্তানের। এই যে শুনছেন, একটু ফোনটা দেওয়া যাবে? রোমানাকে কল করতাম। আফতাব পিছনে তাকিয়ে দেখলো তার বিবাহিত স্ত্রী তাকে ডাকছে। কি হয়েছে তোমার? আফসানা বলল, রোমানার খবর নেওয়ার জন্য ফোনটা প্রয়োজন ছিল। আফতাব পকেট থেকে তার মুঠোফোনটি বের করে আফসানাকে দেয়। আফসানা কথা বলে জানতে পারে আজকে রোমানার ডেলিভারি হবে না। উপাস থেকে লাইন কেটে যায়। আফসানার চিন্তা কমে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে সুসংবাদ পায় আফসানা, রুমার ছেলে হয়েছে। এটা তার দ্বিতীয় সন্তান। এর আগেও রুমার একটি মেয়ে বাবু হয়েছে, এবার ছেলে। আফসানা তো মহা খুশি। সে খুশিতে আত্মহারা। সে আবার আরো একটি ছোট বাবু পেয়েছে। আফসানার মহা খুশি দেখে আফতাবও বলে উঠল, যাক, আমার বিয়েটাও হইল, রুমানার ছেলেটাও পৃথিবীর আলো দেখল।